যেদিন আপনি শুনলেন যে সরকার পরিবর্তন হয়ে গিয়েছে, নতুন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসেছে, পলিটিক্যাল গভর্নমেন্ট, আপনি কি আশা করেছিলেন যে তারপরেও আপনাকে ১ মাস থাকতে হবে জেলে? না, এটা আমি আশা করিনি। ইনফ্যাক্ট হোল জেল ওয়েট করছিল ১২ই ফেব্রুয়ারির জন্য। যে ১২ই ফেব্রুয়ারি একটা ইলেকশন হবে, ইলেকশনের মধ্য দিয়ে একটা নতুন একটা সরকার আসবে। ডক্টর ইউনূস যে দিনের পর দিন লোকগুলোকে জেলের মধ্যে রেখে দিয়েছে এবং একটার পর একটা মামলা করছে, এই সংস্কৃতিটা পরিবর্তন হবে। এবং আমিও সেই আশায় বসে আছি যে এবার বোধহয় জামিন পেয়ে যাব। তো আমার আমার একটা মামলা জামিন পেয়েছি, আমি হাইকোর্টে গিয়েছে। সেখানে জামিন দিয়েছে। সেখানেও এখন আরো ঝামেলা রয়ে গেছে, পুরোপুরি যে জামিন মুক্ত হয়ে গেছি তা না। তারপরে আপনার নিচের কোর্টে রিজেক্ট হলো। তারপরে প্রশাসন সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হয়েছিল, তারপরে মুক্তি পেয়েছিলাম। সরকারের হস্তক্ষেপ না থাকলে এটা আমি মুক্তি পেতাম না, এখন আমি জেলেই থাকতে হতো। তো নতুন সরকার আসলো, আপনি মনে করছেন যে নতুন সরকার হস্তক্ষেপের কারণে আপনি মুক্তি পেয়েছেন, এটা অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু আপনার মতো আরো অনেকেই তো জেলে এখনো আছে। আপনি কি নতুন সরকারকে বলবেন যে যাদের মামলা আছে, যেগুলি জামিনযোগ্য, সেগুলিকে তাদেরকে জামিন দেওয়া হোক? এই ধরনের প্রত্যাশা কি আপনি সরকারের কাছে আছে? আমি ১০০ বার করবো। কারণ আপনি দেখেন, আমার বিরুদ্ধে একটা মামলা হলো, আপনার বিরুদ্ধে একটা মামলা হলো, আপনাকে ধরে নিয়ে গেল। আপনি এটা লড়ারই সুযোগ পাচ্ছেন না। আপনাকে বছরের পর বছর আপনাকে ওখানে রেখে দেবে। তো তার মানে কি, মামলার বিচারের আগে আপনি সাজা খাটতেছেন? এটা তো হতে পারে না। এটা তো কোনো সভ্য দেশের কোনো নিয়ম নাই। এবং আসিফ নজরুল এই নিয়মটা করে দিয়ে গেছে। এই অসভ্যতাটা আসিফ নজরুলের দ্বারাই শুরু হয়েছিল। কারণ আপনি নিশ্চয় খেয়াল করেছেন, আপনিও নিশ্চয় এগুলো নিয়ে কথা বলেছেন। যখন জামিন হচ্ছিল, সে আদালতকে তিরস্কার করছিল, কিভাবে জামিন হয়ে যায় মানুষের, আমরা ধরি আর এরা জামিন হয়ে যাচ্ছে। তো তাহলে আদালতকে কি দরকার? জামিন যে হয়ে যাচ্ছে, আদালতে দেখছে ভুয়া মামলা। একজন শহীদের প্রেক্ষিতে আপনি একজন শহীদ হয়েছে, উনি মামলা করেছে আরেকজন ভুয়া একজনে, এবং ৬০০ থেকে ৭০০, ১০০০ পর্যন্ত আপনি ইয়ে রেখেছেন, আসামি রেখে দিয়েছেন, এবং এগুলো জেলে পৌঁছতেছে। তো আদালত কি অন্ধ? তারা কি দেখছে না যে ভুয়া মামলাগুলো? এবং আমি এখানে দেখছি অনেকেই কমেন্ট করে যে আপনি আওয়ামী লীগের আমলেও তো এটা হয়েছিল। ভাই, আওয়ামী লীগ আমলে হয়েছে তাই বলে তো এখন হবে তা তো দরকার নাই। এবং আওয়ামী লীগ আমলেও যা হয়েছে সেটা তো এরকম তো হয়নি, ধরেছে ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ বিশেষ বিশেষ উপলক্ষে ধরেছিল, ইলেকশন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে ওরা সামনে দেখতাম গ্রেফতার করা হতো। তারপর এটার পরে ছেড়ে দিয়েছে। এবং মির্জা ফখরুল থেকে শুরু করে আপনার সিনিয়র ওসব তাকেই তো গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। এবং একদিনের জন্য নিয়ে গেল, সেটা নির্যাতন। আওয়ামী লীগ সেই নির্যাতন করেছে এবং সেটা অস্বীকার কেউ করতে পারবে না। কিন্তু এটাও ঠিক ছিল যে সেখান থেকে জামিন পেয়েছে। এখন তাকে জামিনই পাচ্ছে না। তো জামিন যে পাচ্ছে, জামিন তো অধিকার। আমার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করেছেন, আমি চোর ডাকাত যা কিছু হই, সেটা আমাকে আদালতে লড়তে দেন। জামিন তো আমার অধিকার, আপনি তো জামিন তো আমাকে দেবেন। আমি তো এমন দুর্দর্শ কিলার, সিরিয়াল কিলার না যে আমি পেলে রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে কিংবা আমি পালিয়ে যাচ্ছি। তো এরকম হাজার হাজার মানুষ পড়ে আছে যে জেলখানায় ইয়ে করতেছে, তারা শুধু আল্লাহ আল্লাহ করতেছে, যে আল্লাহ ছাড়া তাদের কাছে এখন কেউ নাই। এর আগে তারা আল্লাহ আল্লাহ করেছিল যে আল্লাহ ১২ তারিখে নির্বাচনটা হোক, সংস্কৃতিটা চেঞ্জ হবে। এখন সেটাতেও হতাশ হচ্ছে। তবে একেবারেই যে জামিন হচ্ছে না তা বলবো না, অনেকেই জামিন পাচ্ছেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল কালার দেওয়া লোকগুলোকে একটার পর একটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। এখনো সেটা হচ্ছে, অজ্ঞাতনামা মামলা পাঠাচ্ছে। এবং আমি মনে করি যে এটাতে সরকারের যে ইচ্ছা তা না, এটা হচ্ছে যেই রাষ্ট্রযন্ত্র যেভাবে চলে এবং ঘুষ বাণিজ্য যেভাবে চলে, সেটারই কন্টিনিউশন আছে। সেটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী যদি পদক্ষেপ না নেন, এটা হবে না। কারণ একজন লোক মুক্তি পাচ্ছে, তার কাছে তথ্য যাচ্ছে যে ৫ লাখ টাকা দাও, ১০ লাখ টাকা দাও, যাদের টাকা আছে, যে দাও তাহলে আর আসবে না। হ্যাঁ, এই প্রক্রিয়ার মধ্যে এবং এবং এই টাকা যারা যাচ্ছে তারা ওই শেয়ার হচ্ছে। আমি নিজে জেনে বলছি, এবং আমার সামনে হয়েছে এই ঘটনা। জেনেছে, আমার পরিচিত আরেকজন ১০ লাখ টাকা দিয়েছে, ৪ দিন ধরে বসায় রাখছিল, তারপর ১০ লাখ টাকা দিয়েছে। সে তখন অন্য একটা জেলে থেকে মামলা আসতেছিল। তারপরে সে মানে তার জেলার এলাকা থেকে তাকে একটার পর একটা মামলা দিচ্ছিল। তো সেখানে পরবর্তীতে যখন টাকা দিল, তখন আর এটা থামলো এবং ৪ দিন পরে সে বের হলো। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমার ৪ দিন পরে মুক্তি পেয়েছি আমি। এবং এই কদিন ধরে
যাচাই বাছাই চলছিল, আরো মামলা দেওয়া যায় কিনা সেটা দেখছিল। কিন্তু আপনাকে যেটা বললাম, সরকারের ব্লেসিং ছিল বলে আমি মুক্তি পেয়েছি। এবং স্পেশালি আমি এখানে বলতে চাই যে স্বপন ভাইয়ের কথা, জহিরুদ্দিন স্বপন আমাদের তথ্যমন্ত্রী, উনি সাংবাদিক হিসাবে উনি আমাদের পূর্ব পরিচিত সাংবাদিক হিসাবে। উনি ছাত্র নেতা যখন, তখন আমরা ওনাদের ফলোয়ার। ঢাকা ইউনিভার্সিটিতে ওনারা যখন মিছিল মিটিং এর নেতৃত্ব করছে, আমরা তাদের পিছিয়ে স্লোগান দিচ্ছি। তো উনি তো জানেন আমাদের চরিত্র, উনি তো জানেন আমি কি। তো তাছাড়াও ওনার দায়িত্বরও তো একটা ব্যাপার আছে। উনি যখন তথ্যমন্ত্রী, কোন কারণে আমাকে জেলে থাকতে হবে সেটারও প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন তিনি। তো স্বপন ভাই সহ আমি, অন্যান্য যারাই এই আইন মন্ত্রণালয় বা আইনমন্ত্রী যারাই এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন সব, এবং পুলিশ প্রশাসনে যারা, এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে ব্লেসিং, সবগুলোকে নিয়েই আমি মনে করি যে আমার কৃতজ্ঞতা আছে তাদের প্রতি। কিন্তু আমি মনে করি যে তারা অবিলম্বে এই ব্যাপারটা নিয়ে দৃষ্টি দেওয়া উচিত। যেখানে বিনা বিচারে মানুষগুলো পড়ে আছে, আপনি ব্রন ক্রিমিনাল গুলো যারা সত্যিকার অর্থে অপরাধী তাদেরকে আপনি বিচার করেন, কিন্তু গড়ে সাধারণ মানুষকে আপনি দিনের পর দিন জেলে রেখে যে অনাচার চলছে, এই অনাচারটা থেকে রক্ষা করা উচিত। কারণ এই অনাচার এই সরকার দায়িত্ব নেবে কেন? এই সরকার তো সেই এই দায়িত্ব নেওয়ার উচিত না। কারণ এটা ইউনুস করে গেছে, ইউনুসের লেগেসি এখনো কেন থাকবে? আমি আরেকটা জিনিস এখানে বলতে চাচ্ছি, আমি বলছি অনেক জায়গায়, যে 111 যে সরকারটা ছিল সেটা শেখ হাসিনার সরকার তার দায় দায়িত্ব নিয়ে টানা নিয়েছে। যে গুম খুমের যে খুনের যে সংস্কৃতিটা, সেটা শেখ হাসিনার সরকার এটা টেনে নিয়ে গেছে। এখন ইউনুসের যে অপকর্ম, বিনা বিচারে জেলে থাকা, এই অপকর্মের দায়িত্ব এই সরকারের নেওয়া উচিত না, অবিলম্বে সেটা করা উচিত। আর সরকারকে আরো দেওয়া উচিত প্রশাসনের মধ্যে চাপটিমে বসা থাকা এই মৌবাদী চক্র, সেগুলোকে বের করা। এবং আপনার মাধ্যমে আমি এটাও বিএনপিকে এটাও বলতে চাই যে বিএনপির যদি সাকসেসফুল সরকার যদি হতে চায় আগামী 5 বছরে, তাহলে তাদের প্রধান যে দায়িত্ব পড়ে যায় সেটা হচ্ছে গুপ্ত জামাতিগুলো তাদের দল থেকে বের করা। জামাত যা আওয়ামী লীগের সঙ্গে গুপ্ত রাজনীতি করেছে, বিএনপির এটা খেয়াল রাখা উচিত যে এখানেও গুপ্ত রাজনীতি চলছে, এখানে গুপ্ত লোক বিএনপির বলে পরিচয় দিয়ে রয়ে গেছে। বিশেষ করে আমি যেটা দেখি আমাদের সংবাদপত্র জগতেও আছে, সংবাদপত্র জগতে সে কি জামাতই করে, জামাত কিন্তু বিএনপি রূপ দিয়ে এখানে আছে, এবং এমন ভাব দেখাচ্ছে যে এই সরকারের তারা খুবই আপনজন। তো সরকার, আমি জানি সরকার এটা ভালো করে খেয়াল করবেন যে কে আসলে তার জন্য কিন্তু একটা বিরাট একটা হুমকি। তার দলের মধ্যে গুপ্ত রাজনীতি যারা করছে তাদেরকে চিহ্নিত করা, এবং রিয়েল বিএনপি যারা যারা ভূমিপুত্র, যারা এই দলটির জন্য জন্ম থেকে পরিশ্রম করছে, তাদেরকে মূল্যায়ন করা। আচ্ছা, একটা জিনিস, আপনার মুক্তির পর আমি দেখলাম যে একাধিক মিডিয়াতে আপনার একটা বক্তব্য প্রচারিত হয়েছে। আপনি বলেছেন যে 1000 বছরে ইউনুসের মতো এরকম মানে অযোগ্য অথর্ব শাসক আর আসেনি। এটা কি আমি বলছি যে আপনার এই মন্তব্যটা কি আপনাকে জেলে নেওয়ার কারণে আপনার ব্যক্তিগত রোষ ওনার উপর আছে এই জন্য করেছেন, নাকি আপনি সার্বিক অর্থেই বলেছেন? জেলে না গেলেও কি আপনি একই কথা বলতেন? সার্বিক অর্থে আমি নিজে তো ক্ষুব্ধই, প্লাস সার্বিক অর্থে দেখেন, আমি বহুবার বলেছি, আপনি সহ আমরা ওদেরকে সমর্থন করেছি। 6 মাস তো আমি কথাই বলিনি। আমি জীবনে ভুল করে যদি কিছু করে থাকি একটা বড়, সেটা হচ্ছে ইউনুসকে 6 মাস সাপোর্ট করা। তার সরকারকে 6 মাস সাপোর্ট করেছি, তার ভালো কাজের প্রশংসা করেছি, এবং আল্লাহ আল্লাহ করেছি যে একটা ইলেকশন দিক, সে শুধু ইলেকশন দিয়ে বিদায় নিক। কিন্তু সে ডে ওয়ান থেকে এই এই যে মব সংস্কৃতি যেটা চালু করেছে, যে অরাজকতা এই মধ্যে তৈরি করেছে, এই দেশের মধ্যে হিংসা মারামারি, একে অন্যকে যে বিভক্তি তৈরি করেছে, 71কে যে বিতর্কিত করেছে, এবং 24কে দিয়ে 71কে মুছে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছে প্রত্যেকটা সেক্টর, এবং মব বাবা হিসাবে সে যে আবির্ভূত হয়েছে, এই সব কিছু যদি আপনি খেয়াল করে দেখেন, এর থেকে বড় বাটপার এই দেশে আর জন্ম নেয় নাই, এর থেকে বড় বেহায়াও জন্ম নেয় নেই। চিন্তা করে দেখেন, সে
প্রত্যেকটা নিজে লাভবান হওয়ার জন্য সব সেক্টরে আপনার কাজ করে গেছে, এমন বাণিজ্য করে গেছে, তার নিজের লোকদেরকে দিয়েছে, সে নিজে নিজে খেয়েছে। এবং আমার বিরুদ্ধে মামলা করেছে, আরেকটা মামলা তো আপনি জানেন যে দুদক দিয়ে একটা করেছে, আমি ট্যাক্স ফাইল করতে দেরি হয়েছে, সেটাকে বিরাট আকারে বানিয়ে দিয়েছে যে এটা বিদেশি টাকা ঢোকা অমুক কিছু একটা, মানি লন্ডারিং অমুক। আমার ভাই, আমি 17 বছর শেখ হাসিনার আমলে 3 বছর চাকরি করেছি মাত্র। আমি বেকারের পর বেকার, আপনি তো জানেন সেটা। আমার নিজের জমি বিক্রি করে আমার সংসার চালাতে হচ্ছে। সেই অবস্থায় কোন শখে একজনের ঢাকা শহরের একটা আকর্ষণীয় জায়গা, হ্যাঁ, সেই জায়গার জমি আমি বিক্রি করে দিয়েছি, বিকজ আমার সংসার চালতে হবে, আমি কারো কাছে হাত পাততে পারবো না। আমি দলীয় দালাল হই নাই বলে আমি চাকরি পাই নাই, আবার দলীয় দালাল হয়ে কারো মুখাপেক্ষি হওয়ার আমার প্রয়োজন নাই। আমার সম্পদ আছে, আমার বাপের পয়সা আছে, আমি আমি আমার মতো চলতে চেয়েছি, এবং সেই টাকাকে বানিয়ে দিয়েছে অন্যের টাকা, এবং আমাকে দুদক দিয়ে হয়রানির চেষ্টা করেছে। এইখানে বলছে যে সে কত বড় বেহায়া, সে 666 কোটি টাকা জনগণের টাকা, এই জনগণের টাকা সে নিজের কর নিজে মাফ করে দিয়েছে। নিজের যা ইচ্ছা তা করে, নিজের যা ইচ্ছা তা করেছে, নিজেকে নিজে সে পুরস্কৃত করছে, এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, এটা দিচ্ছে, সর্বশেষ বেহায়াপনার শেষটা দেখিয়েছে, নিজেকে নিজে ভিআইপি ডিক্লেয়ার করে এসএসএফ নিয়োগ দিয়েছে। এর থেকে বেহায়া, এর থেকে বিশ্ব বেহায়া, এর থেকে বিশ্ব বাটপার বাংলাদেশ আপনি কিভাবে আপনি দেখেন গত 1000 বছরে বাংলায় আসছে কিনা, অথচ আমরা তাকে ধরে নিয়েছি যে নোবেল লরিয়েট, কি জানি এই দেশের। এখন অনেকের হয় কি, আমার আসলে একটা দোষ আছে, আমি আসলে অনেক আগে থেকে বুঝি, যে আগে থেকে বলি এটা এটা আমি আজকে যা বলছি সেটা 2 বছর পরে গর্দবরা বুঝবে, বলছে হ্যাঁ, গর্দবরা বুঝবে সেটা 2 বছর পরে। তখন বলে যে আরে ও তো ঠিক ছিল। আমার সারা জীবনে এটা হয়েছে, আমি যখন যেটা বলি তখন আমার প্রতিপক্ষ একদম দাঁড়ায়, তারপরে 2 বছর পরে বলে যে আনিস ভাই তো ঠিক বলছিল। এই গদ্দপ গুলোই একদিন বলবো যে ইউনূস এই দেশটা কি নষ্ট করে দিয়ে গেছে, কতটা পিছিয়ে ফেলেছে আমাদের ইন্টারন্যাশনাল থেকে শুরু করে দেশের মধ্যে। বিদেশে বাংলাদেশ আজকে মুখ খুলতে পারে না, বাংলাদেশের মুখ উজ্জ্বল নাই আর আগের মতো, এই বাটপাটটাকে আমরা এই পদে বসানোর পরে। আচ্ছা, আমি একদম শেষ প্রশ্ন করবো, এখন একটু ব্যক্তিগত মনে হতে পারে। আপনি জেলে যাওয়ার পর অনেকেই নানাভাবে নানা রকম কথাবার্তা বলেছেন। যেদিন হাদি মারা গেল সেই দিন আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, আপনি সবসময় খাওয়ার পোস্ট দেন, আপনার সঙ্গে নিজেও যখন খেতে গিয়েছি ওটাও আপনি ছবি তুলে দিয়েছেন পোস্ট, এটা খাওয়া পোস্ট, এটা অনেকের থাকে একটা মানে শখ, খাওয়ার পোস্ট দেন আপনি। তো ওই দিন আপনি নিহারি খাচ্ছিলেন সম্ভবত, যেটা নিয়ে অনেক হয়েছে যে হাদি মারা গেল উনি নিহারি খাচ্ছেন, ওইটা আপনি ওইটা অনেক করছেন না করেন, এটা বলার আপনি সুযোগ হয়তো পান নাই, তারপর তো আপনি জেনে দিলেন। আপনি রিসেন্টলি আরেকটা পোস্ট দিয়েছেন যে আপনি ইফতারি করতে গিয়েছেন, ইফতারির সঙ্গে আপনার অনেক সঙ্গে আত্মীয়স্বজন, আপনার পরিবারের লোকজন ছিল, সেখানেও তিনি সার্ভ করেছেন, উনি আপনাকে এক্সট্রা একটা নিহারি তিনি আপনার সামনে দিয়েছে। আমি বুঝেছি আপনি যা বলতেছেন। হ্যাঁ, তো আপনি দেখেন, প্রথমত হচ্ছে যে নেহারি, এই যে নেহারি, আপনি জানেন, আপনি নিজে বলছেন যে আমি প্রতিদিন আমার দিই, আমাকে যারা ফলো করে তারা সেখানে দেখবে যে ডিজিটাল ডায়েরি বলে আমার একটা কলাম যায়, সেখানে আমি ডেইলি যা কি করি আমি ডিজিটালি আমার ডায়েরিটা রেখে দিই। অনেকে এখন হয়তো লেখে, এখন ওই লেখা তো আর এই দিন নাই আর, আমি আমার ডায়েরিটা ডিজিটালি করছি, এবং সেটা গত 3-4 বছর ধরে। তো এখানে প্রত্যেকদিন আমি কি খাই সেই ছবি যায়, আমি ব্যায়াম করছি, আমি অন্য কিছু করছি, সেটাই যাচ্ছে, তারই অংশ হিসাবে এটা গিয়েছে। যদি এমন হতো যে আনিস আলমগীর জীবনে এই প্রথম নিহারি খাচ্ছে, বা জীবনের প্রথম একটা পোস্ট দিয়েছে খাওয়া নিয়ে, তাহলে যদি কেউ সমালোচনা করতে হতে পারতো। তো সেদিন নিহারি ছিল, তো নিহারিটা গেছে, এইটা নিহারি খাচ্ছে কেন? এটা হচ্ছে যে ছোট লোক মেন্টালিটির মধ্য দিয়ে যায়। আপনার ভালো কিছু দেখলে, আপনি কোন একটা ভালো খাচ্ছেন, ভালো হোটেলে যাচ্ছেন, আনিস আলমগীর এই এত ভালো ভালো হোটেলে খায় কি করে? তোর বাপের পয়সায় খায় না, আমার বাপের পয়সায় খায়, আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটাই খায়, এবং তুই দেখতে পাচ্ছিস যে জমি বিক্রি করে খাচ্ছি। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা তো জলে অনেকের, বিশেষ করে আমাদের কমিউনিটির লোকের তো জলে, যে ও এত ভালো চলে কেন, ও সুন্দর কেন, ওরে এত লোকে পছন্দ করে কেন, এই যে যন্ত্রণা,
এই যন্ত্রণা থেকে আমি মুক্ত পাবো না। এবং কার কিছু না পারলেও চরিত্র হনন করার জন্য একটা বলে দিল, সে তো অমুক, সে তো তমুক, সে ওর সাথে তার সম্পর্ক, মানে সেক্সুয়াল স্ক্যান্ডাল একটা দিয়ে দিল। এটা তো খুব সহজ একটা দেওয়া। এই যে চলে আসছে, আপনি চিন্তা করে দেখেন, হাদি একটা, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যার রাজনীতি থেকেও আমি 1000 মাইল দূরে, তো সে যদি মারা যায় বা তাকে গুলি করে, আমার কেন খুশি হব? কারণ আমি তো নিজেই ইনক্লুসিভ সোসাইটি চাই। হাদির বিরুদ্ধে আমি কি কোনোদিন যদি লিখতাম, এই হাদি তুমি যে এত নোংরা নোংরা স্লোগান দাও, এই দাও সেই দাও, আপনি বা আদার্স কেউ কি কোনোদিন দেখেছে এটা নিয়ে আমি একটা শব্দ বলেছি? হাদি আমার কাছে নোবডি। তাকে নিয়ে আমি তাকে গুলিবিদ্ধ হওয়ার পর কেন আমি তাকে নিয়ে এই রঙ্গ করব? কারণ আমি গুলিবিদ্ধ হওয়ার শোনার সঙ্গে সঙ্গে আমি 1 ঘন্টার মধ্যে আমি তার সুস্থতা কামনা করে স্টেটাস দিয়েছি। হ্যাঁ, কিন্তু তারা এটা দেখেনি। যারা এটা প্রচার করছে যে হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা আমি খাচ্ছি, নেহারি খাচ্ছি, তারা কিন্তু ওটা দেখে নাই এবং ওটা বলে না। কারণ এই তাদের মিথ্যাচারের ভান্ডার, মিথ্যা ঝুলিটা হয়ে যাবে। যাই হোক, এবং সেই প্রেক্ষিতে অনেক কথা হয়েছে যে আমি খেয়েছি। আমি এখনো বলছি যে এর সাথে এটা আমার রেগুলার আইটেম ছিল এবং রেগুলার খাওয়ার একটা ছিল। এর সাথে হাজির কোনো সম্পর্ক নাই। আর তুমি যে সম্পর্ক খুঁজছো, তুমি কি সেই দিন রাজধানীতে দিয়েছিলে, এটা সরকারকে বলে একটা আদেশ জারি করতে পারতে, আজকে কেউ নিহারি খাবে না, আজকে কেউ বিরিয়ানি খাবে না, আজকে হাদি গুলিবিদ্ধ হয়েছে, এবং তুমিও বাসায় গিয়ে না খেয়ে থাকতা। তোমরা তো কেউ কিছু করে নাই। কেউ কিছু না করে আনিস আলমকে নিহারি খেলো কেন, সেটাতে তোমার মাথা ব্যথা। আর আপনি যেটা বলছেন, সর্বশেষ যে হোটেলে গিয়েছিলাম, আমি আমার ছেলে মেয়ে বউকে নিয়ে, আমার এক ছোট ভাই সহ আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমার প্রিয় একটা রেস্টুরেন্ট, নাম বললাম না। যাওয়ার পর সবাই আমাকে জড়ায় ধরছে যে স্যার আপনার জন্য আমরা কত পরিশ্রম, কত চিন্তা করেছি, এই করেছি সেই করেছি, মানে যেটা এখন সব জায়গায় হচ্ছে। আমাকে দেখলেই সবাই জড়িয়ে ধরছে, দোয়া করছে, সে কথা বলছে, সেলফি তুলছে। তারাও তাই করেছে। এবং যা ঘটেছে সেটা হচ্ছে যে স্যার আপনি উঠতেই পারবেন না আজকে এখান থেকে। সব একটা বুফে হোটেল, একটা 5 স্টার হোটেল, আপনাকে এটুকু বললাম তো। এবং বললো যে আপনি উঠতেই পারবেন না। ওরা একের পর এক আইটেম মানে আমাকে দিয়েছে, মানে এই জীবনে প্রথম বোধহয় কোনো একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, আমাকে একটা উঠতে দেয় নাই, একটা চয়েসে দেয় নাই। তারা বলতেছে এখানে বেস্ট যেটা সেটাই আপনাকে দিয়ে যাচ্ছে, এবং সত্যিকার হতে তারা এমন ভাবে সাজিয়েছে, এবং প্রথমে এনেছে সেই নিহারিটা। তো আমি হাসবো না, না হেসে কি করবো বলেন? এবং এটা কি কাকতালীয় না ওরা ইচ্ছে করে করেছে আমি জানি না। যেটা হয়েছে কি, আমার যেটা মনে হয় আর কি, যে আসলে ওই নিহারির কাহিনীটা যারা ছড়িয়েছিল, হ্যাঁ, এটা এই দেশের মানুষ কিভাবে গ্রহণ করেছে, তারা যেটা ভালোভাবে গ্রহণ করে, এটাই বোধহয় প্রমাণটা এখানে তারা দিয়েছে। এবং এটা আপনার প্রতি ভালোবাসারই একটা নিদর্শন বলে আমি মনে করি। এবং সত্যি স্বাদ হয়েছিল এটা। দুই নিহারিটাই স্বাদ হয়েছিল। ওই দিন যেটা খেলাম সেটা আরো বেশি স্বাদ হয়েছে। বাই দ্য ওয়ে, এক কথায় জবাব দেন, আসলে কি নিহারি আপনার খুব প্রিয় খাদ্যের মধ্যে একটা? না না না, নেহারি আমার প্রিয় খাদ্যদের একটা না। নেহারি আমার খাইতে ভালো লাগে। আপনি জানেন চিটং এর লোকজন নেহারি খাওয়া পছন্দ করে, গরুর মাংস পছন্দ করে। আমাদের বাসায়ও মানে সপ্তাহের মধ্যে কয়দিন যে গরু গোস্ত থাকে, এগুলো বললে আমার লোকজন চেতে যাবে যে এত দামি গরু গোস্ত আপনারা সপ্তাহে 3 দিন কেন খান। তো এই পরিস্থিতিতে মানে চিটং এর লোক গরু গোস্ত খায়, এটা তো সবাই জানে, এবং সেই প্রেক্ষিতে নেহারি ভালো লাগে আমার। এবং বিদেশে গেলেও বিশেষ করে পাকিস্তানে বা অন্য কোনো দেশে যেখানে নেহারি থাকে সেখানে আমি নেহারি খাই। কিন্তু তার মানে এই নয় যে এটা আমার প্রিয় খাদ্য, বাট ভালো লাগে রুটি দিয়ে, বিশেষ করে রুটি দিয়ে খেতে। অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। আপনার কাছে অনেক ধন্যবাদ আপনাকে। খোলামেলা ভাবে অনেক কথা বললেন, যেগুলো দর্শকরা হয়তো শুনতে চেয়েছিল আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন। আজকে কিন্তু আমরা বর্তমান সরকার কেমন চলছে, কেমন চালাচ্ছে, এগুলো নিয়ে কোনো আলাপ করিনি। আমরা কেবল আনিস আলমগীরকে নিয়ে আপনাদের যে আগ্রহটা ছিল, এই কৌতূহলটা ছিল, সেটা কিছুটা হলেও আমরা মেটানোর চেষ্টা করেছি। আনিস আলমগীরের সঙ্গে আমরা প্রতি শুক্রবার বসি, আগে থেকে বসতাম, অনেকদিন ধরে বসেছি আমরা চেষ্টা করবো সেই ধারাটা অক্ষুণ্ণ রাখতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনিস আলমগীরের জন্য দোয়া করবেন, এবং সেই সঙ্গে অন্য যারা সাংবাদিক আছেন, যারা নাকি কেবল কথা বলার, যাদেরকে এরকম হেনস্থার শিকার হতে হয় সরকারের কাছ থেকে, যে সরকারই থাকে, এই জন্য রিপিট না হয়, এই দোয়াটা করবেন।
আমরা কথা বলতে চাই, আমরা কিন্তু ক্ষমতা দখল করতে চাই না। আমরা কিন্তু বলিনি ইউনুসের চেয়ারটা আমার থাকবে। আমরা কেবল বলেছি যে আমরা ইউনুসকে জানাতে চাই যে আপনি যে চেয়ারটায় বসেছেন, এই চেয়ারে কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনার পালন করুন। এই প্রশ্ন করা যদি অপরাধ হয়, তাহলে এই অপরাধ আমার ধারণা আনিস আলমগীর আবার করবেন, আমরাও করব। কাজে যারা সেই গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন, তাদের কাছ থেকে সচেতন চিন্তাটা আশা করছি যেন আপনাদের ব্যাপারে আমাদের বলতে না হয়। সবাই ভালো থাকবেন। আনিস আলমগীর, আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে পর্যন্ত। আল্লাহ হাফেজ।